আসসালামু আলাইকুম। আবারও আমরা চলে আসছি ট্রাই করার পক্ষ থেকে। তো প্রথমত আজকে হচ্ছে এসএসসি রসায়নের চ্যাপ্টার 3 তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। তো পদার্থের গঠন এই অধ্যায়টা পড়ার আগে কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে অধ্যায়টার গুরুত্ব কেমন। তো রসায়ন বই ক্লাস 9 যখন সবাই পাই আর কি, রসায়ন বই পাওয়ার সাথে সাথে সবাই যে অধ্যায়টা শুরু করে, প্রথম আর দ্বিতীয় অধ্যায় বাদ দিয়ে শুরু করে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে। হ্যাঁ, এই অধ্যায়টা ইম্পর্টেন্স অনেক। কেন? কারণ হচ্ছে যে এই অধ্যায়ের বেস ধরে এইচএসসি বলেন বা সামনে অ্যাডমিশন সবকিছুই আগায়। তো এই অধ্যায়টা ভালোভাবে শিখতে হবে, জানতে হবে আর বুঝতে হবে। আচ্ছা, তো আজকে আমরা এই টপিকসগুলো শেষ করবো ইনশাল্লাহ। এই 5টা টপিক আপনাদের বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা টপিকস আছে সব আমরা পার্ট বাই পার্ট শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে লেকচার 1-এ আমরা প্রথমত এই 5টা জিনিস ক্লিয়ার করবো। আসেন, 1 নম্বর হচ্ছে মৌলিক আর যৌগিক পদার্থ জিনিসটা কি। আচ্ছা, তো মৌলিক আর যৌগিক পদার্থ হচ্ছে যে, প্রথমত মৌলিক পদার্থ জিনিসটা কি। পদার্থ জিনিসটা হচ্ছে যে কোনো বস্তু, যে কোনো বস্তুই হচ্ছে পদার্থ। এই পৃথিবীর প্রতিটা বস্তুই হচ্ছে পদার্থ। আচ্ছা, এখন পদার্থ 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থটা কি আমরা বইয়ের ভাষায় দেখি। মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে, হ্যাঁ, ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এটা হচ্ছে বইয়ের ভাষা, যে মৌলিক পদার্থ কাকে বলে, একটা পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে। যেমন মনে করেন আপনি সোনা নিছেন, হ্যাঁ, এখন একটা সোনার একটা বার নিয়েছেন, সোনাকে টুকরো টুকরো করে কাটার পর একদম সর্বনিম্ন যে টুকরোটা করা যায় ওটার মধ্যেও শুধু সোনাই থাকে। এটাই হচ্ছে আপনার ওই মৌলিক পদার্থ, ওই সোনা বাদে অন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে আপনি যে সকল পদার্থ ভাঙবেন, ভাঙার পর একদম সর্বনিম্ন যেই পর্যন্ত ভাঙা যায়, ভাঙার পর যেটা পাওয়া যাবে, যদি ওই পদার্থটি পাওয়া যায় সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আচ্ছা, এবার আসুন যৌগিক পদার্থ জিনিসটা কি। যৌগিক পদার্থ হচ্ছে যে যেসব পদার্থকে ভাঙার পর 2 বা ততোধিক মৌল পাওয়া যায়। আপনি কিছু পদার্থকে ভাঙছেন, ওখান থেকে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া গেছে, ওইগুলোকে যৌগিক পদার্থ বলে। এখন প্রথমত মৌলিক পদার্থ পৃথিবীতে আছে হচ্ছে টোটাল 118টা, ঠিক আছে, 118টা মৌলিক পদার্থ আছে। এদের মধ্যে 1 নম্বরে আমরা এই যে হাইড্রোজেন আছে, মনে করেন অক্সিজেন আছে, এরকম 118টা পর্যন্ত আছে। আচ্ছা, যৌগিক পদার্থ যদি আমরা আসি, তো মনে করেন 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, এই 2টা মিলে একটা পদার্থ গঠন করছে, একটা অণু হয়েছে, অণু কি পরে আসছে, একটা কিছু হয়েছে। এখন এই জিনিসটা হচ্ছে এটা যৌগিক পদার্থ। কেন? আপনি যদি এটাকে ভাঙেন, দেখবেন এর মধ্যে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে, তার মানে এর মধ্যে 3টা জিনিস আছে, বা 2 বা ততোধিক জিনিস আছে। এই জন্য এই পদার্থটাকে বলা হয় একটা যৌগিক পদার্থ। ক্লিয়ার? ওকে, তাহলে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ ক্লিয়ার। এবার আসেন প্রতীক আর সংকেত। এই প্রতীক আর সংকেত জিনিসটা আমরা 3 নম্বরে, প্রতীক আর সংকেতের আগে আর 2টা জিনিস আছে, সেটা হচ্ছে পরমাণু এবং অণু। পরমাণু আর অণু। আচ্ছা, পরমাণু জিনিসটা কি। মনে করেন একটা বাসার বানানো হয়েছে, ঠিক আছে, এখন বানানোর পর আপনাকে যদি বলা হয় ওই বাসাটাকে যদি আপনি ভাঙেন, টুকরো টুকরি করেন, মনে করেন কল্পনা করেন একটা বাসা, একটা বাড়ি ভাঙছেন, ভাঙার পর টুকরো টুকরো করার পর সর্বনিম্ন কিরে পাবেন, আপনি একটা ইট পাবেন, তাই না? ওই ইটটাই হচ্ছে আপনার পরমাণু। তাহলে কি দাঁড়াচ্ছে, মনে করেন একটা পদার্থ, আপনি পদার্থকে কুটি 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 করে করে একদম সর্বনিম্ন ছোট একটা টুকরো বের করছেন, এটাই হচ্ছে পরমাণু। এটা কি
এটাই হচ্ছে পরমাণু। তাহলে একটা পদার্থকে একদম ছোট যে অংশে ভাগ করা যায়, ক্ষুদ্রতম অংশে, সেটা হচ্ছে পরমাণু। তাহলে আমরা বলতে পারি কি, পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। এখন এই পরমাণু জিনিসটা থেকে আমরা অণু পাবো। যেমন আপনি মনে করেন হাইড্রোজেন একটা পরমাণু, ঠিক আছে, আবার অক্সিজেন একটা, আচ্ছা একটা হাইড্রোজেন একটা পরমাণু নিচ্ছেন, আরেকটা হাইড্রোজেন পরমাণু নিচ্ছেন, দুইটা হাইড্রোজেন পরমাণু নিচ্ছেন, একটা হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রোজেন পরমাণু দুইটা মিলিতভাবে একটা অণু গঠন করলো, সেটা হচ্ছে H2। এটা কি একটা অণু। তাহলে দুই বা ততোধিক পরমাণু মিলে কি গঠন হয়, এই যে অণু। ক্লিয়ার? একটা পদার্থকে ভাঙার পর ক্ষুদ্রতম অংশকে বলা হয় পরমাণু, আর দুই বা ততোধিক পরমাণু মিলে গঠন করে অণু। এই দুইটা। আচ্ছা, তাহলে আমাদের মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ শেষ, পরমাণু, অণু শেষ। এবার আসেন, সেটা হচ্ছে প্রতীক আর সংকেত কি। প্রতীক এবং সংকেত। আচ্ছা, প্রতীক সংকেত, তার আগে প্রতীক আসি, ইংলিশ বলে সিম্বল। তো প্রতীকের প্রথমত আমরা প্রতীকটা কাকে বলে বইয়ের ভাষায়, এই দুইটা খুবই প্রচুর কনফিউজ করে, প্রচুর। প্রতীক আর সংকেত শুনেন, প্রতীক জিনিসটা হচ্ছে যে বইয়ের ভাষায় কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আচ্ছা, মনে করেন আপনি এই একটা মৌল হাইড্রোজেন, হাইড্রোজেন। আচ্ছা, এই হাইড্রোজেন একটা মৌল, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যে আমরা কি লিখি এইচ, এই যে এটা যে লিখলাম, এটাই হচ্ছে প্রতীক। তাহলে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন আমরা Na লিখি সোডিয়ামের সংকেতে, সোডিয়ামের প্রতীক লিখি হচ্ছে Na। আচ্ছা, এই Na কি, ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম থেকে, ল্যাটিন শব্দ থেকে আমরা এই যে সোডিয়ামটা পেয়েছি, Na। ক্লিয়ার? এই তো প্রতীক। এবার আসে সংকেত জিনিসটা কি। সংকেত কাকে বলে আগে বইয়ের ভাষায় শিখি। সেটা হচ্ছে যে কোন মৌল বা যৌগের মার্ক করেন, কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। অণুর সংক্ষিপ্ত রূপকে, অণুর। মনে করেন আমরা বলছিলাম যে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রোজেন পরমাণু মিলে যুক্ত হয়ে একটা অণু গঠন করছে H2। এই যে H2টা লিখলাম, এটা হচ্ছে একটা অণু। এই অণু যে লিখলাম H2, মানে এর মধ্যে দুইটা হাইড্রোজেন আছে, এইটাই হচ্ছে আপনার সংকেত। লাইক মনে করেন এই হাইড্রোজেন একটা পরমাণু আর দুইটা অক্সিজেন অণু, হ্যাঁ দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে গঠন করলো কি, অথবা এই তো এটা হতে পারে। আবার আপনি যদি মনে করেন এই যে পানি লিখছেন H2O, H2O যে যখন লিখছেন, এটা হচ্ছে একটা সংকেত। কারণ H2O এটা একটা অণু, এটা যে আপনি লিখছেন H2O, এটা হচ্ছে একটা সংকেত। সোডিয়াম ক্লোরাইড এটা একটা অণু, রাইট? কারণ এর মধ্যে দুইটা দুইটা পদার্থ বা দুইটা মৌল আছে। এটা যে লিখছেন সোডিয়াম ক্লোরাইড, এটা একটা সংকেত। ঠিক আছে? তাহলে অণুর সংক্ষিপ্ত রূপকে আপনি যেভাবে লিখবেন সেটা হচ্ছে ওর সংকেত। এই ছিল আপনার প্রতীক আর সংকেত। এবার আসেন পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা জিনিসটা কি। প্রথমত আমরা জানি যে একটা পরমাণু আপনি জানেন, এটা হচ্ছে একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর বাইরে হচ্ছে ইলেকট্রন ভ্রমণ করে। এখন পরমাণুর কেন্দ্রে যতগুলা প্রোটন থাকে ওইটাই হচ্ছে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক মাস।